এবার আসেন ভরবেগের সংরক্ষণশীলতায় আমরা আরেকটা জিনিস সবসময় অবজার্ভ করি, সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ কত। একটা বন্দুক থেকে যদি গুলি ছুঁড়ে মারা হয় তাহলে বন্দুকটা পিছনের দিকে একটা বল অনুভব করে। তাহলে এই যে বন্দুকটা কত বেগে পিছনের দিকে চলে আসতেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরুন কোনো একটা বন্দুক, আমি বন্দুক আঁকতে পারি না ওইভাবে, সো জাস্ট সিম্পলি বোঝানোর চেষ্টা করি। এটা একটা বন্দুক, ধরে নেন এটা একটা বন্দুক। সো বন্দুকের এইখানে ট্রিগার আছে, বুঝলেই হলো। সো বন্দুকের ভিতরে একটা বুলেট আছে, তাহলে বন্দুকের ভিতরে একটা বুলেট আছে, বন্দুকের ভিতরে একটা বুলেট আছে। তাহলে এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের ভর m1, বন্দুকের আদিবেগ v1i সমান 0। এই যে বন্দুকটা আছে, বন্দুকটার ভর হচ্ছে m1 এবং বন্দুকের আদিবেগ 0। বন্দুকের পাশাপাশি গুলির ভর m2, গুলির আদিবেগ, গুলিটা বন্দুকের মধ্যে স্থির অবস্থায় ছিল, তাহলে গুলিটার আদিবেগ v2i সমান কত? 0। এখন যখন বন্দুকে ট্রিগারটা টানা হয়, ট্রিগার টানার সময় অ্যাকচুয়ালি বুলেটটা বের হয়ে যাবে। তাহলে বুলেটটা যখন বের হয়ে যাবে, বুলেটের শেষ বেগ, বুলেটের শেষ বেগ এটা হচ্ছে v2f, আর বন্দুকের শেষ বেগ এটা হচ্ছে v1f। তাহলে v1f কত বের করতে হবে, বন্দুকের শেষ বেগ কত সেটা বের করতে হবে। এখন আমরা যেহেতু জানি আদি ভরবেগ সমান শেষ ভরবেগ, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা জানি আদি ভরবেগ সমান হচ্ছে শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যদি পরস্পর সমান হয়ে থাকে, বা আমাদের এখানে যে আদি ভরবেগটা আছে m1 v1i প্লাস m2 v2i ইকুয়ালস টু m1 v1f প্লাস m2 v2f। তাহলে এই যে দেখেন আমাদের আদি যে ভরবেগ সেটা কিন্তু 0, চূড়ান্ত ভরবেগ তাহলে m1 v1f প্লাস m2 v2f। সুতরাং এখান থেকে আমরা যেটা পাবো v1f, যেটা হচ্ছে বন্দুকের বেগ, v1f সমান হচ্ছে মাইনাস m2 বাই m1 v2f। সো v1f এটা হচ্ছে কার শেষ বেগ, বন্দুকের শেষ বেগ। এখন দেখেন বন্দুকের শেষ বেগে এখানে একটা মাইনাস সাইন চলে আসলো, তার মানে এই মাইনাসটা আসলে কি বুঝায়? বিপরীত দিক বুঝায়। এই মাইনাসটা কি বুঝায় আমাদের? মাইনাসটা বুঝায় বিপরীত দিক, বিপরীত দিক বুঝায়। কার বিপরীত দিক? বুলেটের। তার মানে বুলেট যেদিকে গতিশীল হবে ঠিক তার বিপরীত দিকে আমাদের বন্দুকটা অ্যাকচুয়ালি একটা বেগ লাভ করবে। সো এই যে দেখেন আমরা চমৎকারভাবে ভরবেগের যে সংরক্ষণশীলতা আছে সেই ভরবেগের সংরক্ষণশীলতা থেকে বন্দুকের পশ্চাৎ বেগটা বের করতে পারতেছি। আমাদের বইপত্রগুলোয় সাধারণত বন্দুকের বেগ হিসেবে বড় ভি আর গুলির বেগ হিসেবে ছোট ভি ইউজ করা হয়। আমি এইখানে 1-2 দিয়ে আসলে করে অভ্যস্ত, সেটাই আপনাদেরকে দেখালাম। এখন আমরা এই যে বন্দুকের পশ্চাৎ বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। 6 কিলোগ্রাম ভরের একটা বন্দুক হতে 0.01 কিলোগ্রাম ভরের একটা গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তাহলে আমাদের এইখানে বন্দুক যেটা আছে এই বন্দুকটার ভর 6 কিলোগ্রাম, তাহলে m1 ইকুয়ালস টু 6 কিলোগ্রাম। আদিবেগ v1i ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, কারণ শুরুতে বন্দুকটা স্থির অবস্থায় ছিল।
এইবার 0.01 কিলোগ্রাম ভরের একটা গুলি, তাহলে গুলির ভর কত? 0.01 কিলোগ্রাম। গুলির ভর M2 ইকুয়ালস টু 0.01 কিলোগ্রাম। গুলিটাও শুরুতে স্থির অবস্থায় ছিল, V2I এটা ছিল 0। এবার এই গুলিটা বের হয়ে গেছে কত বেগে? সে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে। তাহলে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেলে V2F শেষ বেগ 300 মিটার পার সেকেন্ড কার? গুলির। বের করতে হবে বন্দুকের শেষ বেগ, তার মানে V1F কত সেটা বের করতে হবে। V1F সমান কত বের করতে হবে। সো সূত্র মুখস্থ না করে শুধুমাত্র বেসিক কনসেপ্ট বা ভরবেগের সংরক্ষণশীলতা দিয়েও আপনারা অবলীলায় অনেক ম্যাথ চমৎকারভাবে করে ফেলতে পারবেন। সো এইখানে তাহলে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ, যেহেতু M1 V1I প্লাস M2 V2I ইকুয়ালস টু M1 V1F প্লাস M2 V2F। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি মানগুলো যদি বসাই, M1টা হচ্ছে 6 কেজি, V1I হচ্ছে 0, M2 হচ্ছে আমাদের 0.01 কেজি, V2I সমান 0। তাহলে M1 হচ্ছে 6 কেজি, V1F কত আমরা জানি না, আর M2টা হচ্ছে 0.01 কেজি এবং গুলিটা 300 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে। তাহলে V2F হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেই, বা V6 V1F প্লাস 300 গুণন 0.01 কত হবে? 300কে 0.01 দিয়ে যদি গুণ করি আমরা, এটা সিম্পলি 300 গুণন 0.01 3 হয়ে যাবে। তাহলে প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে V1F ইকুয়ালস টু মাইনাস 3/6, মানে হচ্ছে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই যে মাইনাসটা কি বুঝায়? পশ্চাৎ বেগ বুঝায়। এই মাইনাসটা বিপরীত দিক বা পশ্চাৎ বেগ বুঝায়। তাহলে মাইনাসটাই হচ্ছে আমাদের পশ্চাৎ বেগ। তাহলে পশ্চাৎ বেগের মান কত? 0.5 মিটার পার সেকেন্ড। সুতরাং এই বন্দুক থেকে গুলিটা বের হয়ে যাওয়ার পর বন্দুকটা বিপরীত দিকে 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। তাহলে এটা ছিল বন্দুক এবং গুলির একটা সিনারিও। এইবার এখানে সেকেন্ড আর একটা সিনারিও দেখেন কি বলছে। 8 কিলোগ্রাম ভরের একটা বন্দুকের নল থেকে 10 গ্রাম ভরের একটা গুলি বের হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ 10 মিটার পার সেকেন্ড হয়। তার মানে বন্দুক থেকে একটা গুলি বের হয়েছে, তখন প্রতিক্ষেপ বেগ হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। তার মানে বন্দুকটা যে বিপরীত দিকে চলে আসছে এই বেগটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড। গুলির বেগ কি বলা আছে? গুলির বেগ কিন্তু দেয়নি। গুলিটি লক্ষ্যবস্তুর মধ্যে 0.3 মিটার প্রবেশ করার পর থেমে যায়, গুলিটির উপর প্রযুক্ত বাধা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সিনারিওটাই হচ্ছে এরকম, প্রথমে বন্দুক থেকে বুলেটটা বের হবে। তাহলে আমরা যদি একটা বন্দুক আঁকি, লেটস সে এখানে এটা হচ্ছে আমাদের বন্দুক। সো এই বন্দুক থেকে একটা বুলেট বের হবে। তাহলে বন্দুক থেকে একটা বুলেট বের হবে। সো বন্দুক থেকে বুলেটটা যখন বের হচ্ছে, এইটার বেগ V1F, তাহলে V1F বেগে বুলেটটা বের হলো। বের হওয়ার পরে, আচ্ছা V1F না বলে এটাকে V2F বলি, যেহেতু বন্দুকের ভরটা আমি ধরবো হচ্ছে আপনার M1, বুলেটের বেগ হচ্ছে V2F, বুলেটের ভর M2, বন্দুকের যে ভর M1, বন্দুকের আদি বেগ V1I 0, বন্দুকটার প্রতিক্ষেপ বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকটা উল্টা দিকে যে বেগ অর্জন করতেছে V1F, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কিন্তু যেহেতু এটা উল্টা দিকে আছে, এই জন্য 10 মিটার পার সেকেন্ড না লিখে আমরা এখানে কি করব? মাইনাস 10 মিটার পার সেকেন্ড লিখবো। কেন? উল্টো দিক বোঝানোর জন্য। V1F সমান মাইনাস 10 মিটার পার সেকেন্ড। তাহলে গুলিটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? সামনে না পিছনের দিকে? গুলিটা সামনের দিকে যাচ্ছে, আর বন্দুক পশ্চাৎ বেগ পাচ্ছে মাইনাস 10 মিটার পার সেকেন্ড। এইবার গুলিটা এসে কোনো একটা প্রতিবন্ধকতা আঘাত করলো, এখানে প্রতিবন্ধকতা আঘাত করলো এবং সে 0.3 মিটার প্রবেশ করার পরে থেমে গেল। গুলিটা এখানে প্রবেশ করেছে কতটুকু? 0.3 মিটার।
এইখানে গুলিটা 0.3 মিটার প্রবেশ করার পরে কি করছে, থেমে গেছে। তাহলে গুলিটা এখানে ঢুকলো, ঢুকে এখানে এসে থেমে গেল। তাহলে যখন ঢুকতেছে তার আদি বেগ v2f, আর এইখানে তার শেষ বেগ কত, 0। তাহলে গুলিটা v2f বেগে ঢুকেছে, কিন্তু শেষ বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, এবং গুলিটা এখানে ঢুকেছে কয় মিটার, 0.3 মিটার। তাহলে এইখানে এই যে দেয়ালটা, এটার বাধাদানকারী বল F সমান কত? আমার দেয়ালের বাধাদানকারী বল F বের করতে হবে। এখন দেখেন, আমি যদি v2fটা শুধুমাত্র জানি, তাহলে আমি এইখানে ত্বরণ বা মন্দন বের করতে পারবো, সেটা থেকে বাধাদানকারী বল বের করতে পারবো। তাহলে আমার v2fটা আগে কিভাবে পাবো সেটা একটু দেখে নিই। খুবই সহজ, আমার এখানে আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ, আদি ভরবেগ আদি ভরবেগ এটা সমান শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগ হচ্ছে 0। এখন কোশ্চেন হচ্ছে তাহলে শেষ ভরবেগ কত? আদি ভরবেগ যদি 0 হয়, শেষ ভরবেগ m1 v1f প্লাস m2 v2f। এখন 0 সমান m1 কত? বন্দুকের ভর হচ্ছে এখানে 8 কিলোগ্রাম, m1 হচ্ছে 8 কিলোগ্রাম। বন্দুক থেকে যে পশ্চাৎবেগ পাচ্ছি সেটা কি 10 না -10? বন্দুকের পশ্চাৎবেগ কিন্তু -10, কারণ উল্টো দিকে। তাহলে 8 ইন্টু -10 প্লাস m2, বুলেটের ভর কত? 10 গ্রাম, মানে 0.01 গ্রাম, সরি 0.01 কিলোগ্রাম। v2f কত আমি জানি না, v2f বের করবো এখন। বা 0 = -80 প্লাস 0.01 v2f। সুতরাং v2f এর যে মানটা হবে, এটা হবে 80 ডিভাইডেড বাই 0.01, তার মানে এটা 8000 মিটার পার সেকেন্ড। সো বুলেটটা বন্দুক থেকে বের হয়ে গেছিল মোটে 8000 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। তাহলে 8000 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে সে প্রবেশ করতেছে এবং সে থেমে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় এসে শেষ বেগে স্কোয়ার ইকুয়ালস টু আদি বেগে স্কোয়ার -2as। তাহলে 0 ইকুয়ালস টু আদি বেগ 8000 হোল স্কোয়ার -2 ইন্টু a, এসটা হচ্ছে 0.3। তাহলে a ইকুয়ালস টু 64, 3 0 আরও 3 0, বিশাল ব্যাপার স্যাপার, ডিভাইডেড বাই 0.6। তাহলে দেখেন, আমরা এখন এর যে মানটা পাইছি, এর মানটা কিন্তু হিউজ। তাহলে এর মানটা যদি হিউজ হয়ে থাকে, 8000 স্কোয়ার ডিভাইডেড বাই 0.6, 106.667, 106.667 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন। এটা কি হচ্ছে আমাদের মন্দন, মাইনাস দিয়েছি মানে মন্দন। তাহলে বাধা বল F ইকুয়ালস টু বুলেটের ভর, কাকে বাধা দিচ্ছে? বুলেটকে। বুলেটের ভর ইন্টু এখানে যে মন্দন পাইলাম A। এবার আমাদের এখানে বুলেটের যে ভরটা আছে সেই ভরটা কত অ্যাকচুয়ালি? তাহলে বুলেটের ভরটা আমাদের বের হয়েছিল, দেখি এখানে বুলেটের ভরটা ছিল m2 10 গ্রাম। তাহলে 10 গ্রাম মানে 0.01 কিলোগ্রাম ইন্টু 106.667 ইন্টু 10⁻6 এত নিউটন। তাহলে 0.01 10⁻6 করলে 10⁻4 হয়ে যাবে। 106.667 ইন্টু 10⁻4 নিউটন। এতটুকু বাধাদানকারী বল কার উপরে পড়েছিল? বুলেটের উপরে পড়েছিল। এই কারণে বুলেটটা যে কি করছে, থেমে গেছে। ওকে, তাহলে এই যে দেখেন, বুলেটের যে বেগটা যখন থাকবে, বন্দুকের একটা পশ্চাৎবেগ থাকবে, এটা আমরা যেমন বের করতে পারি। আবার একটা বুলেট কোনো একটা দেয়ালে ঢোকার সময় সে একটা গতিবেগ নিয়ে আঘাত করলো, কিছু দূরত্ব ঢোকার পরে সে কি করবে, থেমে যাবে। থেমে গেলে বাধাদানকারী বল দেয়ালের কত সেটা ইজিলি আমরা বের করতে পারবো। ওকে, এখন এতক্ষণ ধরে আমরা যা করছিলাম সেটা ছিল একমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা। আমরা যদি দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে যাই, তখন আসলে ঘটনাটা কি হবে? আমি অলরেডি আপনাদের অ্যাকচুয়ালি ভেক্টর আকারে যেহেতু গোটা জিনিসটা করিয়েছি, সুতরাং এখানে আর জটিলতার কিছু নাই।
আমরা শুধু এক্স আর ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করব। সো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, আমি আবার একটু পিছনে যাব, চলুন আমরা একটু পিছনে যাই। আমি যখন আপনাদেরকে ভরবেগের সংরক্ষণশীলতা দেখাচ্ছিলাম, পিএফ ভেক্টর সমান পিআই ভেক্টর লিখেছি, তার মানে শেষ ভরবেগ ভেক্টর সমান আদি ভরবেগ ভেক্টর। তাহলে খুবই ভালো কথা, আমরা এইটা দিয়ে আবার যাত্রা শুরু করি। দ্বিমাত্রিক ক্ষেত্রে যখন ভরবেগের সংরক্ষণশীলতা আমরা দেখব, সো তখন অ্যাকচুয়ালি এই যে আদি ভরবেগ পিআই ভেক্টর সমান পিএফ ভেক্টর লিখব, লেখা হলো। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা ভেক্টরের আমি যদি দ্বিমাত্রিক ভেক্টর বলি, তার দুটো উপাংশ আছে, একটা এক্স অক্ষ উপাংশ আর একটা কি ওয়াই অক্ষ উপাংশ। তাহলে পিআই ভেক্টরের এক্স অক্ষের উপাংশ আমি একটু ভেঙে লিখি এখানে। এ একটা ভেক্টর, এটাকে কিভাবে লেখা যায়? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ হিসেবে লেখা যায় না? ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছেন যে একটা ভেক্টরকে এক্স এবং ওয়াই অক্ষে যদি উপাংশে ভাগ করতে যাই আমরা, সেক্ষেত্রে এই যে ভেক্টরটাকে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ আকারে প্রকাশ করা যায়। তাহলে পিআই ভেক্টরটা এটা একটা দ্বিমাত্রিক ভেক্টর হলে পি আই এক্স আই ক্যাপ প্লাস পি আই ওয়াই জে ক্যাপ, এই যে দ্বিমাত্রিক ভেক্টরে ভাগ করে ফেললাম, পি আই এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ ভেক্টরটা। তাহলে এই আদি ভরবেগ ভেক্টরের দুটো উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ পি আই এক্স আই ক্যাপ, আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ পি আই ওয়াই জে ক্যাপ। পিএফ ভেক্টর যেটা পি এফ এক্স আই ক্যাপ প্লাস পি এফ ওয়াই জে ক্যাপ। এখন আমরা জানি যে যখন আমরা ভেক্টর নিয়ে কাজ করি তখন সমজাতীয় ভেক্টর নিয়ে কাজ করা যায়। তাহলে আই ক্যাপ যদি উভয় পাশ থেকে আমরা শুধুমাত্র আই ক্যাপের সহগ নেই, উভয় পাশ থেকে কার সহগ? আই ক্যাপের সহগ নেই। তাহলে আই ক্যাপের সহগ উভয় পাশ থেকে নিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সিম্পলি পি আই এক্স ইকুয়ালস টু পি এফ এক্স। তার মানে এক্স অক্ষে যে ভরবেগ আছে সেটা আমাদের কি থাকতেছে? সংরক্ষিত থাকতেছে। আমাদের তাহলে এক্স অক্ষের ভরবেগ কি থাকতেছে? সংরক্ষিত থাকতেছে। তাহলে এক্স অক্ষে আদি ভরবেগ ইকুয়ালস টু এক্স অক্ষে কি ভরবেগ? শেষ ভরবেগ। এটা কি বলে? এটা হচ্ছে এক্স অক্ষের আদি ভরবেগ। আর পিএফএক্স কি নির্দেশ করে? এক্স অক্ষে শেষ ভরবেগ, এফ ফর ফাইনাল। তাহলে আমরা একটা দ্বিমাত্রিক সংঘর্ষের বেলায় সবসময় এটা বলতে পারবো এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে। এইবার আসি জে ক্যাপের সহগ নিয়ে যদি কাজ করতে যাই, এখানে এটা জে ক্যাপ, এখানে এটা জে ক্যাপ। তাহলে জে ক্যাপের সহগ যদি আমরা একসাথে সমীকৃত করি তাহলে যে ঘটনাটা দাঁড়াবে সেটা কি? সেটা হচ্ছে পি আই ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আমাদের আদি ভরবেগ ইকুয়ালস টু পি এফ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কি ভরবেগ? শেষ ভরবেগ। তাহলে এই যে দেখেন ওয়াই অক্ষ বরাবর ভরবেগটা কি থাকবে? সংরক্ষিত থাকবে। আমাদের ওয়াই অক্ষ বরাবর ভরবেগ কি থাকবে? এই যে সংরক্ষিত থাকবে। তাহলে আবারও এখানে লিখে দেই নিচে কোনটা কি? পি আই ওয়াই, এটা আমাদের ওয়াই অক্ষে শেষ ভর, পি আই ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের আদি ভরবেগ, ওয়াই অক্ষে আদি ভরবেগ। আর পি এফ ওয়াই এটা হচ্ছে ওয়াই অক্ষের শেষ ভরবেগ, ওয়াই অক্ষে শেষ ভরবেগ। এই হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা। তার মানে দ্বিমাত্রিক ক্ষেত্রেও আমাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ আমরা সেম পাবো, এবং আমরা যেটা করব শুধুমাত্র এক্স অক্ষ বরাবর দেখব অথবা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর দেখব, উপাংশে ভাগ করব। ওকে, চলেন আমরা এখন একটা গাণিতিক সমস্যা দিয়ে শুরু করি। কি বলছে দেখেন, 5 কিলোগ্রাম ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে 3 কিলোগ্রাম ভরের একটা স্থির বস্তুকে ধাক্কা দেয়। ধাক্কার পর 5 কিলোগ্রাম ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে
30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে 3 কিলোগ্রাম ভরের বস্তুটির বেগের মান ও দিক নির্ণয় করো। এই টাইপ ম্যাথের একটা কমন প্রবলেম হচ্ছে একটা বস্তু এইদিকে গেছে আর একটা বস্তু ওইদিকে যাবে, এই টাইপ চিন্তা ভাবনা করেন। দেখেন অজানা রাশি অজানা, আমি সব সময় অজানা রাশিটাকে ধনাত্মকই ধরবো। আমি বুঝাচ্ছি, দেখেন আমি একটু ডায়াগ্রাম আঁকি, চিত্র আঁকি, চিত্র আঁকলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আপনার 5 কিলোগ্রাম ভরের একটা বস্তু, এখানে তাহলে 5 কিলোগ্রাম ভরের একটা বস্তু আছে, m1 = 5 কিলোগ্রাম, সে 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে v1i এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এসে কোন অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর আসতেছে, তাহলে 5 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষ বরাবর আসছে। এখন সে এসে কি করলো, এসে একটা 3 কিলোগ্রাম ভরের স্থির বস্তু, তাহলে m2 = 3 কিলোগ্রাম, তাহলে এটার বেগ v2i0, স্থির বস্তু, ধাক্কা দিয়ে দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরের গল্পটা কি? ধাক্কা দেওয়ার পরের গল্পটা হচ্ছে ধাক্কার পর দেখা গেল 5 কিলোগ্রাম ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। কিছু বলা না হলে সবসময় 30 ডিগ্রি কোণ, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে যাচ্ছে, ধনাত্মক না ঋণাত্মক দিক, কিছু বলছে? বলে নাই, তাহলে ধনাত্মক দিক চিন্তা করব। তাহলে 5 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে, এই যে এটা আমাদের m1, তাহলে সে কত বেগে যাচ্ছে? 1 মিটার পার সেকেন্ড, v1f = 1 মিটার পার সেকেন্ড। 3 কিলোগ্রাম ভরের বস্তুটির বেগের মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 3 কিলোগ্রাম ভরের যে বস্তুটা আছে, আমরা মনে করব, ধরে নিব এই 3 কিলোগ্রাম ভরের বস্তুটা সে এক্স অক্ষের সাথে থিটা কোণে ভি বেগে গতিশীল হবে, এটা m2। তাহলে এটা হচ্ছে উপাংশে বিভাজন করে আমরা ম্যাথটা করব। সো আমি আবার পরে এই ম্যাথটাকে উপাংশ বিভাজন ছাড়াও করাবো, তাহলে শুরুটা করব উপাংশ বিভাজন দিয়ে। তাহলে মনে করি মনে করি 3 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষের সাথে থিটা কোণে ভি বেগে গতিশীল হয়। এটা আমরা ধরে নিচ্ছি যে m2 মানে 3 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষের সাথে থিটা কোণে কত বেগে গতিশীল হয়? ভি বেগে গতিশীল হয়। তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা চিন্তা করি, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে, তাহলে এক্স অক্ষ বরাবর m1 ভরের বস্তুর পুরো আদি ভরবেগ এক্স অক্ষ বরাবর, তাহলে m1 v1i প্লাস m2 ইন্টু 0 ইকুয়ালস টু m1 ভরের বস্তুর এক্স অক্ষে উপাংশ m1 v1f x প্লাস m2 ভরের বস্তুর m2 vx। জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখেন এক্স অক্ষে প্রথম বস্তু 5 কিলোগ্রাম ভরের বস্তু, ওর পুরো আদি বেগ কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ এই m1 ভরের বস্তুর জন্য পাবো m1 v1i। 3 কিলোগ্রাম ভরের বস্তু স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, তাহলে m2 ইন্টু 0। প্রথম বস্তুটা যেটা 5 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে v1f হচ্ছে তার বেগ, তাহলে m1 v1f কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর নিব,
প্লাস m2 আর ভি বেগ যেটা আছে ওইটার কোন অক্ষে উপাংশ নিব এক্স অক্ষে। তাহলে পরের লাইনে আমি যদি এইখানে মান বসাই, এমন হচ্ছে 5, v1i হচ্ছে আমাদের 2, 5 × 2 = m1 5 v1f x, তার মানে v1f cos 30 ডিগ্রি। বুঝেন v1f ভেক্টরের x অক্ষে উপাংশ কত? v1f cos থিটা, v1f cos 30 ডিগ্রি প্লাস m2 vx, m2 হচ্ছে 3, vx মানে v cos থিটা, vx মানে কি v cos থিটা, বা 10 = 5 × v1f কত? v1f হচ্ছে 1, cos 30 ডিগ্রির ভ্যালু কত? cos 30 ডিগ্রি হচ্ছে 43 √3/2 0.866 প্লাস 3v cos থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 10 মাইনাস, আমরা তাহলে ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। আমরা তাহলে যদি ভ্যালুগুলো বসাই 10 মাইনাস এটা 5 × 0.866, 5 × 0.866 এটা দিবে আমাদেরকে 4.33, 10 মাইনাস 4.33 = 3v cos থিটা, বা 3v cos থিটা = 5.67, 10 মাইনাস 4.33 এটা 5.67 এ আসবে। তাহলে এখান থেকে v cos থিটা এটা = 5.67/3, সুতরাং v cos থিটা পাচ্ছি আমরা 5.67 / 3, 1.89। v cos থিটা হচ্ছে 1.89, এটা 1 নম্বর সমীকরণ। এবার আমি যদি y অক্ষ বরাবর এই যে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? চলেন আমরা এখন যেটা করব, y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব। x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার x অক্ষের জায়গায় আমরা কি নিয়ে আসব? y অক্ষ নিয়ে আসব। একই জায়গায় x এর জায়গায় কি নিয়ে আসব? y অক্ষ নিয়ে আসব। সো x অক্ষের বদলে আমরা কি বলবো? y অক্ষ বরাবর। y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখেন কি হয়। আমরা x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা বের করছি অলরেডি। এবার আমরা বের করব কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হতে। তাহলে y অক্ষ বরাবর যদি ভরবেগ সংরক্ষিত আমরা রাখি, সেক্ষেত্রে দেখেন এই যে দুটো বস্তু আছে এদের আদি ভরবেগ y অক্ষে ভরবেগ কত? 0, কিচ্ছু চিন্তা করতে হবে না। বস্তু 5 কিলোগ্রামেরটা যায় x অক্ষ বরাবর, আর 3 কিলোগ্রাম ভরের বস্তু স্থির অবস্থায় ছিল, তাহলে আদি ভরবেগ এখানে কত? 0 = ওই যে 5 কিলোগ্রাম ভরের বস্তু x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কত বেগে যাচ্ছে? 1 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এখানে y অক্ষ বরাবর v 5 × ভর 5 × v1f sin থিটা, y অক্ষের উপাংশ কি? cos থিটা দিয়ে না sin থিটা দিয়ে? তাহলে 5vf এটা হচ্ছে ভরবেগ এবং উপাংশটা কি? sin থিটা। একইভাবে m2v sin থিটা। এখন যদি মান বসাই 0 = 5 sin 30 ডিগ্রি প্লাস 3v sin থিটা, তাহলে এখান থেকে 5 sin 30 ডিগ্রি মানে 2.5 = এটা মাইনাস 3v sin থিটা। তাহলে v sin থিটা, আচ্ছা কিন্তু একটা মাইনাস ছিল, v sin থিটা = 2.5 কে 3 দিয়ে ভাগ করি, এটা আসবে হচ্ছে -0.833। এখন খেয়াল করেন ম্যাথটা আমি বেশ বড় হয়ে গেছে, বড় করে করতেছি কারণ বোর্ড পরীক্ষা এইভাবে করা ছাড়া উপায় নেই, বোর্ড পরীক্ষায় উপাংশেই ভাগ করতে হবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এইখানে v cos থিটা ছিল 1.89, v cos থিটা কত? 1.89, আর v sin থিটা আসছে কি প্লাস না মাইনাস? v sin থিটা আসছে -0.833, তাহলে v cos থিটা এটা হচ্ছে 1.89, v
ভি সাইন থিটা ইকুয়ালস টু -0.833। তাহলে এখন বেগের মান ও দিক দেখেন 3 কিলোগ্রাম ভরের বস্তুটির বেগের শুধু মান নির্ণয় করলে হবে না, দিকও নির্ণয় করতে হবে। তাহলে ভি সমান √ওভার ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সুতরাং ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা 1.89 হোল স্কোয়ার, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা -0.833 হোল স্কোয়ার। তাহলে 1.89 হোল স্কোয়ার প্লাস -0.833 হোল স্কোয়ার, 1.89 স্কোয়ার প্লাস 0.833 স্কোয়ার। এটাকে √ওভার করি 2.065, ভি সমান 2.065 মিটার পার সেকেন্ড বেগের মান। দিক থিটা সমান ট্যান ইনভার্স ভি সাইন থিটা ডিভাইডেড বাই ভি কস থিটা। তাহলে ভি সাইন থিটা -0.833, ভি কস থিটা 1.89, তাহলে ট্যান ইনভার্স -0.833 ডিভাইডেড বাই 1.89। সুতরাং আমাদের এখানে তাহলে মাইনাস আসবে অ্যাঙ্গেলটা 0.833 ডিভাইডেড বাই 1.89। এটাকে যদি আমরা শিফট টার্ন করি -23.78 ডিগ্রি। তার মানে বলতে পারি এক্স অক্ষের সাথে 23.78 ডিগ্রি কোণ করে নিচের দিকে বস্তুটা কত বেগে গতিশীল? 2.065 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এইটার অ্যান্সারটা যদি আমরা গুছিয়ে লিখতে চাই, যে আমি এটার অ্যান্সারটা একটু গুছিয়ে লিখব, তাহলে এই সিনারিওতে আমরা আলটিমেটলি কি পেলাম? বেগ কত এবং হচ্ছে সেই বেগের দিক কত সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সারটা গুছিয়ে কিভাবে লিখব? আমরা অ্যান্সারটা এইভাবে গুছিয়ে লিখব। একটু আগের স্লাইডে যাই, দেখেন বেগের মান কত? বেগের মান 2.065 মিটার পার সেকেন্ড। দিক কোন দিকে? এক্স অক্ষের সাথে 23.78 ডিগ্রি কোণ করে উপরের দিকে না নিচের দিকে? মাইনাস মানে নিচের দিকে। সুতরাং আমরা তাহলে অ্যান্সারটা এইভাবে লিখতে পারি। দেখেন আমাদের যে এইখানে আলটিমেটলি বেগের যে দিক আসতেছে, বেগের দিক আসতেছে লাইক দিস, এই অ্যাঙ্গেলটা নেগেটিভ অ্যাঙ্গেল এবং এই নেগেটিভ অ্যাঙ্গেলের মান কত? 23.78। তাহলে এই নেগেটিভ অ্যাঙ্গেলের মান হচ্ছে -23.78 ডিগ্রি। তাহলে এই যে 3 কিলোগ্রাম ভরের বস্তু, এইটা অ্যাকচুয়ালি কত বেগে গতিশীল? তার বেগের মানটা হচ্ছে 2.065, তাহলে তার বেগের মান 2.065। তাহলে অ্যান্সারটাকে গুছিয়ে লিখবো কিভাবে? যে বোর্ড পরীক্ষা আসলে তো অ্যান্সারটা গুছিয়ে লিখে দিতে হবে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে -23.78 ডিগ্রি কোণে উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, নিচের দিক মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। কত বেগে? 2.065 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। এই হচ্ছে আমাদের তাহলে দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা জনিত একটা ম্যাথ। এখন এইখানে এই সেম ম্যাথটা আরও আসলে শর্টে করা যায়। এটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য আমি দেখালাম। তাহলে একটু চলেন অ্যাডমিশনে এই সেম ম্যাথটা আসলে আমরা কিভাবে সলভ করব। এটা শুধুমাত্র এমসিকিউ অ্যান্ড অ্যাডমিশন লিখে দিচ্ছি। এটা অনলি ফর এমসিকিউ অ্যান্ড অ্যাডমিশন। শুধুমাত্র এমসিকিউ এবং অ্যাডমিশনে এখন যেটা করব সেটা ব্যবহার করবেন। ভুলেও আপনার যে কলেজের পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষায় যদি এইটা সিকিউ আকারে আসে, এখন যেটা করবে এটা করবেন না, ঠিক আছে? এটা এমসিকিউ অ্যান্ড অ্যাডমিশনের জন্য। আমরা জাস্ট ভেক্টর আকারে পুরো জিনিসটা দেখব। আদি ভরবেগ যে ভেক্টরটা 5,
ইন্টু 2i ক্যাপ প্লাস 3 ইন্টু 0, এই যে দেখেন আদি ভরবেগ। 5 কিলোগ্রাম ভরের বস্তু এক্স অক্ষ বরাবর যাচ্ছে কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষে যাওয়া, তাহলে এটা 5 ইন্টু 2i ক্যাপ, এটা হচ্ছে আদি ভরবেগ, প্লাস 3 ইন্টু 0, আমাদের 3 কিলোগ্রাম ভরের বস্তুটা স্থির, তাহলে তার আদি ভরবেগ কত? 0। এটা ইকুয়ালস টু শেষ ভরবেগ। দেখেন তো 5 কিলোগ্রাম ভরের বস্তুটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। তার ভর 5 কিলোগ্রাম, বেগ 1, এক্স অক্ষ বরাবর উপাংশ cos 30 ডিগ্রি আই ক্যাপ, প্লাস 5 ইন্টু 1 ভরবেগ ইন্টু ওয়াই অক্ষ বরাবর উপাংশ sin 30 ডিগ্রি আই ক্যাপ। হয়ে গেল, কিন্তু ভেক্টর আকারে প্রকাশ করা হয়ে গেছে এই যে m1 বা 5 কিলোগ্রাম ভরের বস্তুর ভরবেগ ভেক্টরটাকে। এবার m2 বা 3 কিলোগ্রাম ভরের যে বস্তুটা আছে তার শেষ বেগ ভি ভেক্টর। এবার এই ভি ভেক্টরের মান এবং দিক আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখেন তো 5 দুগুণা 10 আই ক্যাপ ইকুয়ালস টু 5 cos 30 ডিগ্রি, 5 cos 30 ডিগ্রি মানে 4.33 আই ক্যাপ, প্লাস 2.5, আচ্ছা ওখানে ভুলে আই ক্যাপ লিখছে, ওটা তো আই ক্যাপ হবে না। এটা কি আই ক্যাপ হবে? না, এটা হবে জে ক্যাপ। এটা হবে কি ক্যাপ? জে ক্যাপ হবে। তাহলে এটা ভুল করে লেখা হয়েছে, এটা হবে জে ক্যাপ, কারণ এটা ওয়াই অক্ষের উপাংশ জে ক্যাপ। তাহলে 2.5 জে ক্যাপ প্লাস 3ভি ভেক্টর। তাহলে আমরা অ্যাকচুয়ালি 10 আই ক্যাপ থেকে 4.33 আই ক্যাপ বিয়োগ করলে যেটা পাবো 5.67 আই ক্যাপ মাইনাস 2.5 জে ক্যাপ ইকুয়ালস টু 3ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টর ইকুয়ালস টু 5.67 কে 3 দিয়ে ভাগ করে দিই, 5.67 ভাগ 3 189, 1.89, 1.89 আই ক্যাপ মাইনাস 0.833 জে ক্যাপ। দেখেন ধামধুম হয়ে গেছে, আই ক্যাপ জে ক্যাপ জানি, ভি ভেক্টরটা তাহলে আই ক্যাপ জে ক্যাপের মাধ্যমে জানি। এখন তাহলে আমাদের এইখানে ভি ভেক্টরের যে মান এবং ভি ভেক্টরের যে দিক সেটা নির্ণয় করতে হবে। তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার 1.89 হোল স্কোয়ার প্লাস মাইনাস 0.833 হোল স্কোয়ার। তাহলে আবার 1.89 স্কোয়ার প্লাস 0.833 স্কোয়ার, এটাকে রুট ওভার করি 2.065 মিটার পার সেকেন্ড, এবং কোণ থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মাইনাস 0.833 ডিভাইডেড বাই 1.89। তাহলে 0.833 ডিভাইডেড বাই 1.89, এটাকে যদি আমরা অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স করি 23.78 ডিগ্রি, মাইনাস 23.78 ডিগ্রি। কাজ শেষ। তাহলে এই যে দেখেন ভেক্টর আকারে এই জিনিসটাকে কত সহজে প্রকাশ করে ফেলা যায়, পেরে গেলাম। ওকে, চলেন আমরা এখন দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতায় ইন্টারেস্টিং দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে একটা স্থির বস্তু কয়েকটা টুকরায় বিভক্ত হলে। এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত আমাদের যে বোর্ড এক্সামে আসে না, এটা আসে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিশন টেস্টগুলায়। সুতরাং আমি এইখানে উপাংশে বিভাজন করে করব না, আমরা এখানে জাস্ট ভেক্টরে প্রকাশ করে করব। ধরুন কোনো একটা বস্তু স্থির বস্তু, এটা একটা স্থির বস্তু, তার ভর m সমান 10 কেজি। এই বস্তুটা হঠাৎ বিস্ফোরিত হলো, মানে বোমা বিস্ফোরণের ম্যাথ বলতে পারেন এটাকে। একটা বোমা যখন বিস্ফোরিত হয়, বোমার যে টুকরাগুলা বিভিন্ন দিকে ছড়ায় পড়ে। সো ধরে নিলাম এই যে বোমাটা আছে 10 কিলোগ্রাম ভরের একটা বোমা, সে বিস্ফোরিত হলো, বিস্ফোরিত হয়ে 3টা টুকরায় ভাগ হয়ে গেল। কয়টা টুকরায় ভাগ হয়ে গেল? 3টা টুকরায় ভাগ হয়ে গেল। সো কোশ্চেনটাই আমরা ডেভেলপ করছি। প্রথম টুকরা এক্স অক্ষ বরাবর যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই টুকরার ভর ধরলাম 4 কেজি। দ্বিতীয় টুকরা যার ভর হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি ভরের দ্বিতীয় টুকরা সে সোজা উপর দিকে চলে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে।
আপনাকে জিজ্ঞেস করা হলো তৃতীয় টুকরা কোন দিকে কত বেগে গতিশীল হবে। প্রশ্নটা হচ্ছে তৃতীয় টুকরা কোন দিকে কত বেগে গতিশীল হবে। তৃতীয় টুকরা কোন দিকে কত বেগে গতিশীল হবে। এই কোশ্চেনটা করা হলো, অ্যান্সার খুব বেশি সিম্পল। কেন অ্যান্সার সিম্পল সেটা দেখেন, চলেন দেখি। আমার এখানে আদি ভরবেগ কত, এটা যদি সলভ করতে যাই, আদি ভরবেগ 0, পি ইনিশিয়াল যে ভেক্টরটা এটা একটা নাল ভেক্টর। আমাদের আদি ভরবেগ যেহেতু 0, তাহলে এইখানে যে পি ইনিশিয়াল ভেক্টরটা এটা একটা কি ভেক্টর হবে, নাল ভেক্টর হবে। তাহলে শেষ ভরবেগ কত হবে, 0 হবে। তাহলে শেষ ভরবেগ যদি 0 হয় তার মানে ভেক্টরগুলার লব্ধি মিলে 0 হবে। সুতরাং আমি যদি একটু ডায়াগ্রামটা আঁকি, দেখেন এখানে 4 কিলোগ্রাম ভরের যে বস্তুটা আছে এইটার ডান দিকে হচ্ছে ভরবেগটা 4 6 24, তাহলে এটা হচ্ছে 24 আই ক্যাপ। কত, 24 আই ক্যাপ। 2.5 গুণন 8 কত, 20 জে ক্যাপ। এদিকে উপরের দিকে আছে কত, 20 জে ক্যাপ। তাহলে অলরেডি দুটো বস্তুর ভরবেগ ভেক্টর 24 আই ক্যাপ আর 20 জে ক্যাপ। তাহলে তৃতীয় বস্তুটা যেটার ভর কত, এটা 4 আর 2.5 কত হয়ে যাচ্ছে, 6.5। তাহলে তৃতীয় বস্তুটার ভর কত, 3.5। তৃতীয় বস্তুর ভর হচ্ছে 3.5। তৃতীয় বস্তুর ভর হচ্ছে 3.5 কিলোগ্রাম। তাহলে ওর বেগ কোন দিকে হবে, ওর বেগ এমন দিকে হবে যাতে এই দুইটার যে ভর বেগ আছে ওই ভেক্টর দুইটার লব্ধিটাকে সে কত করতে পারে, 0 করতে পারে। তাহলে দেখেন তো একটু, আমাদের এইখানে যে 20 জে ক্যাপ আর 24 আই ক্যাপ, এই দুইটার লব্ধি এইদিকে না, এটা 20 জে ক্যাপ আর 24 আই ক্যাপ। 24 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ। তাহলে এই লব্ধিটাকে 0 করতে হলে আমার উল্টা দিকে -24 আই ক্যাপ -20 জে ক্যাপ লাগবে। তাহলে দেখেন এই 3.5 কিলোগ্রাম ভরের বস্তুর ভরবেগ ভেক্টর এইটা। আমি আরেকবার রিপিট করতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার রিপিট করতেছি। দেখেন শুরুতে বস্তুটার আদি ভরবেগ কত, 0। তাহলে বস্তুর শেষ ভরবেগ কত হইতে হবে, 0 হইতে হবে। এখন এইখানে আমার কয়টা বস্তুর খণ্ড আছে, 3টা। একটা 4 কিলোগ্রাম ভরের বস্তু, তার হাতের ডান দিকে 4 6 24 মিটার পার সেকেন্ড কিলোগ্রাম, এটা হচ্ছে আদি ভরবেগ, সরি এখানে এটা 4 কিলোগ্রাম ভরের বস্তুর শেষ ভরবেগ 24 আই ক্যাপ। 2.5 কিলোগ্রাম বস্তুর শেষ ভরবেগ 2.5 গুণন 8 20 জে ক্যাপ। তাহলে বাকি যে তৃতীয় বস্তুটা আছে তার ভর কত, 3.5 কিলোগ্রাম। তাহলে তৃতীয় বস্তুর ভর 10 মাইনাস 4 প্লাস 2.5 3.5 কিলোগ্রাম। তৃতীয় বস্তুর বেগ ভি ভেক্টর সমান কত, বেগের মান দিক নির্ণয় করতে হবে, ভি ভেক্টর তাহলে কত বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আদি ভরবেগ 0 হলে শেষ ভরবেগও কত হইতে হবে, 0 হইতে হবে। তাহলে শেষ ভরবেগ এখানে কি কি, 24 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ প্লাস 3.5 ভি ভেক্টর, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 3.5 ভি ভেক্টর এটা ইকুয়ালস টু -24 আই ক্যাপ -20 জে ক্যাপ। একটু আগে সেটাই আঁকতেছিলাম। তাহলে এই যে দেখেন একটু আগে এটাই আঁকতেছিলাম আমরা, এই যে এই দুইটা ভেক্টর এদের লব্ধি যেদিকে তার ঠিক বিপরীত দিকে 3.5 কিলোগ্রাম ভরের বস্তুটা গতিশীল হবে। তাহলে তার যে ভরবেগ ভেক্টরটা হচ্ছে -24 আই ক্যাপ -20 জে ক্যাপ।
এখন এটাকে 3.5 দিয়ে ভাগ করে দিই, 24 ভাগ 3.5, এটা আসবে আমাদের 6.85। তাহলে আমরা যে ভি ভেক্টরটা পাবো, ভি ভেক্টর ইকুয়ালস টু 6.857 আই ক্যাপ, একটা মাইনাস আছে, বা ভি ভেক্টর সমান মাইনাস 24 ডিভাইডেড বাই 3.5, 6.857 আই ক্যাপ মাইনাস 20 ডিভাইডেড বাই 3.5, 5.714 জে ক্যাপ। তাহলে ভি ভেক্টরের মান ভি ইকুয়ালস টু রুট ওভার 6.857 হোল স্কোয়ার প্লাস 5.714 হোল স্কোয়ার। তাহলে 6.857 স্কোয়ার প্লাস 5.714 স্কোয়ার, এটাকে রুট ওভার যদি করে দেই 8.9257, 8.9257 মিটার পার সেকেন্ড। তাহলে তৃতীয় টুকরাটা অ্যাকচুয়ালি এই যে তৃতীয় চতুর্ভাগের দিকে গতিশীল হবে 8.9257 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। এখন এটা বেগের মান বের হয়েছে, বেগের দিক বের করতে হবে। আমাদের এখানে কি বের করতে হবে? বেগের দিক বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখন এখানে বেগের দিকটা বের করে ফেলি। সো বেগের দিক কিভাবে বের করব দেখেন। আমরা এখন বেগের মান পেয়ে গেছি, বেগের দিক বের করতে হবে। সো যেটা বের করতে হবে বেগের দিক। থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স। কেন 180 ডিগ্রি যোগ করলাম? তৃতীয় চতুর্ভাগে ভেক্টর থাকলে, আমার তৃতীয় বা দ্বিতীয় চতুর্ভাগে ভেক্টর থাকলে, ভেক্টর অধ্যায়ে এটা একদম বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা ভেক্টর খুব ভালো মতো কোণ নির্ণয়ের সময় দেখবেন। যদি কোণটা আমার তৃতীয় বা দ্বিতীয় চতুর্ভাগে আমি যখন ভেক্টরটাকে রাখবো, কোণটা বের করার পদ্ধতিতে এই যে একটা 180 ডিগ্রি যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স। দেখেন আমাদের ভেক্টরটা এখন কোন চতুর্ভাগে? আমাদের ভেক্টরটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। এবং এই যে দেখেন একটু আগেই ভেক্টরটা কত ছিল? ভেক্টরটা ছিল আমাদের -6.857 আই ক্যাপ, -6.857 আই ক্যাপ -5.714 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটা কত কোণে আছে? এই ভেক্টরটার যে কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি। এর সঙ্গে এই অ্যাঙ্গেলটুকু যোগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স, এটা হচ্ছে ট্যান ইনভার্স লম্বগত 5.714, ভূমিগত 6.857। তাহলে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স 5.714 ডিভাইডেড বাই 6.857। সুতরাং তার দিকটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। শিফট ট্যান 5.714 ডিভাইডেড বাই 6.857, 39.80 ডিগ্রি। এটার সঙ্গে 180 যোগ করলে 219.80 ডিগ্রি। 219.8 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা। অ্যান্সার। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 219.8 ডিগ্রি কোণ করে কত বেগে এই বস্তুটা গতিশীল হলো? এই তৃতীয় বস্তুটা 8.9257 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলো। ওকে, এটা হচ্ছে যদি একটা স্থির বস্তু আপনার হঠাৎ করে কয়েকটা টুকরায় গতিশীল ভেঙে যায়। এখন গতিশীল বস্তু যদি কয়েকটা টুকরায় বিভক্ত হয়, সিম্পল, ধরেন একটা গতিশীল বস্তু, এই বস্তুটা গতিশীল, বস্তুর ভর 10 কিলোগ্রাম,
সে গতিশীল 4 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে। এখানে সে কয়েকটা টুকরায় ভেঙে গেছে। একটা টুকরা এক্স অক্ষ বরাবর যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, এটার ভর 4 কিলোগ্রাম। আর একটা টুকরা ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, এর ভর 3 কিলোগ্রাম। আপনাকে জিজ্ঞেস করা হলো তৃতীয় টুকরা কোন দিকে কত বেগে গতিশীল হবে। না, আবারও সেম কোশ্চেন। তৃতীয় টুকরা কোন দিকে কত বেগে গতিশীল হবে। এখন কিন্তু আপনার লব্ধি যে ভরবেগ সেটা জিরো না, মানে আদি ভরবেগ এখন কিন্তু জিরো না। তাহলে আদি ভরবেগ যদি জিরো না হয়, শেষ ভরবেগ জিরো হওয়ার সুযোগ নাই। তাহলে এখানে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ, আর কিচ্ছু করতে হবে না আপনার। তাহলে আদি ভরবেগ কত? আদি ভরবেগ 10 × 4 × cos 30 ডিগ্রি আই ক্যাপ। দেখেন ভর 10, বেগ 4, তাহলে ভরবেগ কত? 40। এক্স অক্ষ উপাংশ কত? cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস ভর 10, বেগ 4, ভরবেগ 40 × sin 30 ডিগ্রি জে ক্যাপ। তাহলে এটা আদি ভরবেগ। শেষ ভরবেগ কত? 3 × 4 = 12 আই ক্যাপ, 3 × 4 = 12 আই ক্যাপ প্লাস 3 × 4 = 12 জে ক্যাপ প্লাস 4 × 3 = 7 কেজি চলে গেছে না, বাকি আছে 3 কেজি। তাহলে 3 কেজির বেগ হচ্ছে ভি ভেক্টর। এই নাম কাজ শেষ। তাহলে 40 cos 30 ডিগ্রি আই ক্যাপ, 40 × cos 30 ডিগ্রি, 40 × cos 30 ডিগ্রি 34.64 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ ইকুয়ালস টু 12 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ প্লাস 3 ভি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 34.64 মাইনাস 12, এটা আসবে 22.64 আই ক্যাপ, তারপর 20 মাইনাস 12 মানে প্লাস 8 জে ক্যাপ ইকুয়ালস টু 3 ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টর ইকুয়ালস টু 22.64 ডিভাইডেড বাই 3, 7.5466 আই ক্যাপ প্লাস 8/3 2.67 জে ক্যাপ। এখন আমি ভেক্টর পেয়ে গেছি। ভেক্টরের মান আর দিক বের করা কোনো ব্যাপার? ভেক্টরের মান আর দিক বের করা এখন খুব সহজ কাজ। তাহলে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরের মান এবং দিক নির্ণয় করব আমরা। ভেক্টরের মান ভি ইকুয়ালস টু √7.5466 হোল স্কয়ার প্লাস 2.67 হোল স্কয়ার (7.5466 স্কয়ার প্লাস 2.67 স্কয়ার), এটা আসে 8.005 মিটার পার সেকেন্ড। 8.005 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। এবার থিটা ইকুয়ালস টু tan ইনভার্স জে ক্যাপের সহগ 2.67 ডিভাইডেড বাই 7.5466। তাহলে আমরা যেটা পাবো শিফট tan 2.67 ডিভাইডেড বাই 7.5466 19.48 ডিগ্রি। তাহলে এই যে এক্স অক্ষের সাথে 19.48 ডিগ্রি করে প্রথম চতুর্ভাগে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বেগটা হচ্ছে 8.005 মিটার পার সেকেন্ড। এই ছিল আমাদের অ্যাকচুয়ালি তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষের যে সিনারিওগুলো তৈরি হয় তার একেবারে বিস্তারিত আলোচনা।